CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অবশেষে শিলচর পুর নিগমের আসন সংরক্ষিত, 42টির মধ্যে 18টি মহিলা আসন সংরক্ষিত। সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত ও স্মারকপত্র প্রদান। 4 দিনের বরাক সফরে আম আদমি পার্টি আসাম রাজ্যিক সভাপতি মনোজ ধনওয়ার। শিলচরের জীবনজ্যোতি হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তীব্র ভাষায় খণ্ডন কর্তৃপক্ষের। হিন্দু রক্ষী দলের বিজয় সম্মেলনে রাষ্ট্রীয় মূল্যবোধকে জাগ্রত করার আহ্বান স্বামী সাধনানন্দজি মহারাজের। এবার সংবাদ বিস্তারিত। লটারির মাধ্যমে সংরক্ষিত হল শিলচর পুর নিগমের আসনগুলো। সোমবার বৈঠকে লটারি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয় সংরক্ষণ। 42টি আসনের মধ্যে বহু চর্চিত 32 নম্বর ওয়ার্ডকে অনুসূচিত জাতি সনন্য সংরক্ষণের আওতার বাইরে রাখা হয়েছে। তবে লটারির মাধ্যমে ওই ওয়ার্ড সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্য। এদিন জেলা কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে সংরক্ষণের যে তালিকা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী মোট 42টির ওয়ার্ডের মধ্যে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হয়েছে 3, 4, 5, 10, 12, 18 ও 19 নম্বর এই 7টি ওয়ার্ড। এই 7টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত হল 3, 4 ও 10 নম্বর ওয়ার্ড। মোট 42টি ওয়ার্ডের মধ্যে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে 18টি ওয়ার্ড। এসব ওয়ার্ড হল 7, 14, 15, 20, 21, 22, 23, 24, 25, 28, 29, 30, 32, 33, 34, 35, 36 ও 41 নম্বর। সাধারণ বা ওপেন ক্যাটাগরিতে রয়েছে 1, 2, 6, 8, 9, 11, 13, 16, 17, 26, 27, 31, 37, 38, 39, 40 ও 42 নম্বর ওয়ার্ড। উল্লেখ্য, গত 4 ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে লটারি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেল 3 ঘটিকায় শিলচরের ক্লাব রোড স্থিত ইলোরা হোটেলে সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবি এবং সন্ন্যাসী চিন্ময় স্বামী ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাস, সমাজসেবী রুদ্রনারায়ণ গুপ্ত, আইনজীবী শান্তনু নায়েক, আইনজীবী তুহিন শর্মা সহ অন্যান্যরা। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক দেবাচার্য মহারাজজি। সভা শেষে একটি স্মারকপত্র জেলা উপায়ুক্ত মৃদুল কুমার যাদবের হাতে তুলে দেওয়া হয়, যা জাতিসংঘ, ইউএনও এবং আন্তর্জাতিক মানবাধিকারী সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্দেশ্যে প্রেরণ করার জন্য দেওয়া হয়। आज कोई भी विपक्ष दल हो या भारत का ब्रिटिश हो, कहीं भी कोई भी विश्व का देश आज भारत के साथ नहीं है। क्यों? हिंदुओं की बात हो रही है। हम हिंदू अपने हक के लिए, अपने समाज के लिए, अपनी धरती के लिए, अपनी जमीन के लिए, अपने संस्कृति के लिए एक संत को गिरफ्तार किया जाता है। ये दुर्भाग्य है। संत इतने सरल हैं क्या? अपने माता पिता सबको छोड़ करके संत होते हैं। क्यों? अपनी संस्कृति को बचाने के लिए, अपने धर्म को बचाने के लिए सबको त्यागते हैं। समाज को, अपना फैशन, खाना पीना रहना सबको छोड़ करके अपने समाज के लिए चलते हैं कि मेरा समाज संगच्छध्वम संवदध्वम शंबे मनांसी जानताम, सबको एक सूत्र में लेके चलने का ही नाम है। आज यदि वो संत का हम साथ नहीं दिए तो आने वाला समय हमको कभी माफ नहीं करेगा। आज हम सबको संगठित होना है, क्योंकि इस कलयुग में संघे शक्ति कलयुग। यदि आज हम संगठित नहीं हुए तो कल हमारा भारत में भी ये स्थिति हो जाएगी। এই দেশের নাগরিক আমরা আজকে যদি বাংলাদেশি হিন্দু হিসাবে ওদের পরিচিত নয়, ওদের পরিচিতি সেই দেশের বাংলাদেশি নাগরিক। তো সবচেয়ে বড় যেটা ভায়োলেশন হচ্ছে হিউম্যান রাইটসের, বার্থ রাইট ভায়োলেশন হচ্ছে। এই ইস্যুটা আমাদেরকে আন্তর্জাতিক নিতে হবে। এবং আরেকটা জিনিস দেখলাম আমি, বাংলাদেশেও কিন্তু হিউম্যান রাইটস কমিশন আছে। 2007 থেকে বাংলাদেশে হিউম্যান রাইটস কমিশন আছে। আজকে মনে হয় এই মঞ্চ থেকে আমরা যে মেমোরেন্ডামের কথা বলছি সেটা বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনও একটা মেমোরেন্ডাম পাঠানো উচিত,
কেন কি একটা দেশে যদি হিউম্যান রাইটস আছে কমিশন, তাহলে কিভাবে হিউম্যান রাইটস ভায়োলেশন? মঙ্গলবার আম আদমি পার্টি আসাম রাজ্যিক সমিতির সভাপতি মনোজ ধানোয়ার, সহসভাপতি সৌমিক সেনগুপ্ত, সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজীব সাইকিয়া 4 দিনের বরাক সফরে আসেন। মঙ্গলবার সকাল 10টায় উদারবন কাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে বরাক সফরের সূচনা করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির সকল স্তরের সদস্যগণ। যোৱাকালি বাৰাক ভেলী 5 দিনীয়া কাৰ্যসূচী লৈ আমি শিলচৰ উপস্থিত হ'লোহি আৰু কাৰ্যসূচী আজি আমি কাছাকান্তি যিটো মাৰ মন্দিৰ আছে, মাৰ মন্দিৰত আহি আমি দৰ্শন কৰোঁ, মাৰ আশীৰ্বাদ লওঁ আৰু তেখেতৰ আশীৰ্বাদ লৈ আজিৰ পৰা বাৰাক ভেলীৰ এই 5 দিনীয়া কাৰ্যসূচী আমি আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে আগবাঢ়িছোঁ, মাৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু আশা কৰিছোঁ আগন্তুক দিনত আমাৰ যিটো অভিযান, এই অভিযানত মায়ে আমাক আশীৰ্বাদ দিব আগবাঢ়ি যাবৰ কাৰণে, যাতে আমি ৰাইজৰ সেৱা কৰিব পাৰোঁ, তাৰ বাবে আমি আগবাঢ়ি আহিছোঁ। শিলচরের জীবনজ্যোতি হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তীব্র ভাষায় খণ্ডন করলেন ডিরেক্টর ডাক্তার রাজদীপ রায়। এই টাইপ অফ জার্নালিজম যেটাতে ফ্যাক্টস নাই, ফিগার্স নাই, and with false and fabricated news about a patient and his treatment process, সত্যি যে ঘটনাটা ঘটছে এটারে পর্দার আড়ালে রাখিয়া যেটা করা হয়েছে না হসপিটালে, ব্যক্তিগতভাবে হসপিটালে এবং ডক্টররে বদনাম করার একটা ষড়যন্ত্র করা হয়েছে। ইট ইজ ফলস, ফেব্রিকেটেড এন্ড উইথ ম্যালিশিয়াস ইন্টেন্ট। এর লেগে আমরা এটারে তীব্রভাবে প্রতিবাদ জানাইছি। আমরা লিগেল রিকোর্স লইছি। লিগেল রিকোর্সের মধ্যে একটা প্রেসের রে ইনফর্ম করা জরুরি করি, আমরা আজকে প্রেসও করিয়া এবং আমরা চাই শুধু আমরা প্রেস কাউন্সিলও যাইব এবং আমরা চাই যে এইরকম টাইপ অফ নিউজ যেগুলোতে সোসাইটিতে মানে হালচাল আননেসেসারি ক্রিয়েট পাঠিয়েছেন ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থেকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর প্রদীপ কুমার দাস ও সিইও প্রেম কিরণ নাথ। মঙ্গলবার হাসপাতালে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তারা জানান, গত 23শে নভেম্বর স্থানীয় বরাকবাণী ডিজিটাল সংবাদপত্রে পিএনসি নিউজ এজেন্সির ধর্মনগরের প্রতিনিধি পরিতোষ পাল লিখেছিলেন, জীবন্ত মরণ ফাঁদে পরিণত শিলচর জীবনজ্যোতি নার্সিং হোম শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। জনমানসে জীবনজ্যোতি হসপিটালের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এর জন্য বরাকবাণী ডিজিটাল দৈনিক সংবাদপত্রের সম্পাদক নিখিল দাস, পিএনসি নিউজ এজেন্সির চেয়ারম্যান হারানদের বিরুদ্ধে মানহানিমূলক মামলা দায়ের করা হয়েছে। কাজল সেনের অ্যাটেন্ডেন্ট যিনি প্রথমে লিখছেন, পেশেন্ট ভালো এসছে, ডাক্তারের সাথে ডাক্তার আমার সাথে গোড়ামি করছেন আয়ুর্বেদিক আর এলোপ্যাথি ব্যাপারে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তার বলেছেন যে আয়ুর্বেদিক ব্যাপারে আমি কিছুই জানি না, আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু এখানে আমি এলোপ্যাথি ট্রিটমেন্ট করবো, এটা সাইড এফেক্ট কি, নেগেটিভ এফেক্টস কি সব আমার জানা আছে, আমি ওইভাবেই আপনাকে ট্রিটমেন্ট করবো, এর বেশি কিছু না। এবং এখানে কোনো রকম লেখা নেই পেশেন্টের যে 3 দিন পরে শ্বাস নিতে মানে জল বের করতে, যেরকম উনি লিখেছিলেন এই পেপারে রিপোর্টার লেখা কাগজ, যেটা আমাকে হারান্দা পাঠিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে, এটার প্রতিলিপি আপনাদের সবাইকে দেব, পড়ে দেখবেন। এটা আর এটা মিলছে না এবং এইটাতে কোনো ডেট নেই, এটাতে ডেট আছে রিপোর্টারের। ভদ্রমহিলাকে দিয়ে চিঠি লিখানো হয়েছে যে আমরা এখানে এসে লাঞ্ছনার ওপর পড়েছি, ডাক্তার ভাস্কর কান্তি নাথ শুধু আমাদের পয়সা নেওয়ার জন্য এইচডিইউতে ভর্তি করে রেখেছে। উনি আবার লিখেছে আইসিইউ ব্র্যাকেটে এইচডিইউ। এখন একটা পেশেন্টকে ডাক্তার ডিসাইড করবে না পেশেন্ট না কোনো এক জার্নালিস্ট ডিসাইড করবে? আইসিইউতে করবে না নর্মাল? এইচডিইউর কথাই ছেড়ে দিই, আমি স্টেপ আপ করে নিচ্ছি। আমি তো যে কোনো হসপিটালে এই পেশেন্ট গেলে আইসিইউতে, পেশেন্ট এসে ডাক্তারকে বলছে অবস্থা খারাপ, আপনি বাঁচান আমার পেশেন্টকে, এবং পেশেন্ট বাড়িতে গেছে সুস্থ হয়ে, পেশেন্ট ওয়াজ কিওর্ড, বাড়িতে ভালো হয়ে গেছে, না হলে তো পেশেন্ট হরিদ্বারে আবার ট্রিটমেন্টের জন্য যেতে পারবে না।
আমার একটাই কথা, কিছুদিন আগে বলা হয়েছিল আরেকটা পেপারে এরকম লেখা হয়েছে যে হাতুড়ি ডাক্তার দিয়ে হসপিটাল চালানো হয়। আমার হাসপাতালে কোনো রেসিডেন্ট মেডিকেল অফিসার হাতুড়ে নেই। কেউ যদি ছিল, আমি আসার আগে ছিল, সেটাকে বের করে দেওয়া হয়েছে। আমি তো আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি আপনারা খারাপ না পান, আপনারা আমাদের ব্যাপারে অনেক লিখেন, সবাই না, কেউ ভালো লেখেন, কেউ খুঁচিয়ে লিখে, কেউ নেগেটিভ লিখে, কেউ ভালো পায় নেগেটিভ লিখতে। কজন নিউজ পেপারে বা ব্লগিং করে নিউজ দেয়, কজনের অ্যাক্রেডিটেশন আছে? আপনারা কি একবারও জিজ্ঞেস করেছেন? আজকের দিনে দেখা গেছে, ওই দিন আমার হারামদার সাথে কথা হচ্ছিল, কেউ বাজারে বিক্রি করতে গেছে মাছ, সে ক্যামেরা নিয়ে নিল, সে জার্নালিস্ট। এটা যদি আজকে জার্নালিজমের দাঁড়িয়ে যায়, তো অ্যাক্রেডিটেড জার্নালিস্ট কোনোদিনই এই কাজ করবে না। আমি তো আর জার্নালিজম আপনাদের শেখাতে পারবো না, আপনারা আমার থেকে অনেক বেশি ব্যাপারে জানেন। উকিল নোটিশের জবাব দিয়েছেন নাকি? উকিল নোটিশের টাইম আছে, এখনো জবাব আসেনি, আসবে। তো আমার একটাই কথা, আমাদের শহরে অনেক মান্যধন্য আপনারা আছেন, কিন্তু এই জার্নালিজমের ফাঁকে এই ইয়েলো জার্নালিজমটা কেন? আজকে আমি আপনাকে সবার সামনে ডেকে, আমি পুরো রিপোর্ট সাথে আছে, all of you can sit with me. I will be open to all examination, counter examination, claims, counter claims. আমি অন্য কেসের কথা বলছি না, আমি বলছি না ডাক্তাররা অলওয়েজ পারফেক্ট, ভুল হতেই পারে। নেগলিজেন্স ইজ নট টলারেবল, পেশেন্ট নিয়ে ব্যবসা করা ইজ নট টলারেবল। এই পার্টিকুলার কেস আমি আপনাকে বলে দিতে পারি, ভারতের যে কোনো আদালতে আমি প্রমাণ করে দেব। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হিন্দু রক্ষী দল আয়োজিত বিজয় সম্মেলনে রাষ্ট্রীয় মূল্যবোধকে জাগ্রত করার আহ্বান জানালেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলীয় প্রধান সংগঠক শ্রীমৎ স্বামী সদানন্দজি মহারাজ। মঙ্গলবার কাটিগড়া সিদ্ধেশ্বর বারুণী মেলার মাঠে পশ্চিম কাছাড় জেলা হিন্দু রক্ষী দলের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল সনাতনী ধর্মীয় সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞে সনাতন পন্থায় বিশ্বাসী গ্রাম কাটিগড়া সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ হাজার হাজার জনগণের উপস্থিতিতে দেশের প্রতিটি প্রান্তে হিন্দু মিলন মন্দির গড়ার উপরও জোর দেন স্বামীজি। প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, এই যুগ মহা জাগরণের যুগ, এই যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ। বাণী নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রায় 10,000 লোকের আয়োজন করেছেন এখানকার মানুষ, প্রসাদের ব্যবস্থা করেছেন। আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক জাতপাত ভেদাভেদ, আর তার সেই জাতপাত ভেদাভেদকে মুছে দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ঘটনা ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শান্তি চাইছি। আজকে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ যেভাবে তারা অত্যাচার করছেন, লাঞ্ছিত করছেন, হত্যা করছেন, লুটপাট করছেন, এটা আমাদের ধর্মের বার্তা নয়। আমরা এটা সনাতন ধর্মের বার্তা হচ্ছে সবার মধ্যে ঈশ্বর আছেন, সবাইকে ভালোবাসা, যার জন্য আমরা সাপকে দুধ কলা দিয়ে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা গাছকে পুজো করি। আমাদের কখনো সাম্প্রদায়িকতার কথা আমাদের বলা হয় না, কিন্তু আজকে সনাতন ধর্মের এই বার্তাটাকে আমরা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। সনাতন ধর্মের যে ইস্কন, যে প্রভু, সেখানে চৈতন্য দাস কৃষ্ণ, চিন্ময় দাস কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করেছেন। যে মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। আমরা পারিনি, কিন্তু আজকে ইস্কন সারা পৃথিবীতে ভগবানের নাম ছড়িয়ে দিয়েছেন। সেন একজন সন্ন্যাসী, যিনি বাংলাদেশের সমস্ত সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে এনেছেন। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। তাকে সদ্য যাতে মুক্তি হয় তার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করছি। আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি। একটা দুঃখজনক যে যাকে খাবার দিতে যাচ্ছে, ওষুধ দিতে যাচ্ছে, তাকে শুদ্ধ গ্রেপ্তার করছে। এমনই একটা ধর্মের মতবাদ। আর আমাদের একটা ধর্ম যে মানুষ কীভাবে, একটা পিঁপড়াকেও আমরা চট করে মারতে চাই না, তার মধ্যেও আত্মা আছে। এটাই হচ্ছে সনাতন ধর্মের বার্তা। আর সেই বার্তা নিয়ে আমরা এখানে
সনাতন ধর্ম সম্মেলন বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করছে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। দর্শকদের বৈষম্য দূর করে চাই সকলের জন্য সমতা, নিশ্চিত হোক মানবাধিকারের অগ্রগতি শীর্ষক আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন হলো শিলচর প্রেস ক্লাবে। এদিন শিলচরে ওই আলোচনা সভায় বিভিন্ন বক্তারা মতামত তুলে ধরেন। বাংলাদেশ ও মণিপুরের চলতি অশান্তকর পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উদ্বেগ ব্যক্ত করেন বক্তারা। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক নাগরিক সংসদের পক্ষে সাংবাদিক শঙ্কর দে, রিতেন ভট্টাচার্য, সঞ্জিত দেবনাথ, হেমাঙ্গ শেখর দাস, দেবজ্যোতি দেব। পুনরুদ্ধিত হয়েছে তা নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরেও মানবাধিকার পুনরুদ্ধিত হয়েছে। কিভাবে মণিপুরে দাঙ্গা আজ অনেক দিন থেকে আমরা কি এটাকে দমাতে পেরেছি? পারিনি। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়েছে এবং নির্ধারিত আলোচনার বিষয় ছিল বৈষম্য দূর করে সকলের জন্য চাই সমতা, নিশ্চিত হোক মানবাধিকারের অগ্রগতি। এ নিয়ে আলোচনায় যে কথাগুলো উঠে এসেছে যে রাষ্ট্রসংঘের যে সকল সদস্যভুক্ত দেশ রয়েছে সেখানে মানবাধিকারের ক্ষেত্রে সাংবিধানিক নিশ্চয়তা রয়েছে, সাংবিধানিক সংস্থান রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা লঙ্ঘিত হচ্ছে। আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে ভারতের নানা স্থানে, তৃতীয় বিশ্বের নানা দেশে, এমনকি সেই উন্নত দেশগুলিতেও মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রতিককালে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যেভাবে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, সেটা নজিরবিহীন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের আলোচনা সভা থেকে আমরা রাষ্ট্রসংঘের কাছে এই বার্তা দিচ্ছি যাতে সাংবিধানিক যে সংস্থান দেশে দেশে রয়েছে সেটিকে নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রসংঘকে এ ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলা বিরতির পর। হাইলাকান্দিতে ঐতিহ্যবাহী স্কুল স্থানান্তরের তীব্র প্রতিবাদ জানালেন জনগণ। হাইলাকান্দিতে 3টি হেরিটেজ স্কুল স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা বিভাগ আসামমালার অধীনে একটি নতুন রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য এই স্কুলগুলিকে অস্থায়ীভাবে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে। এই বিদ্যালয়গুলির মধ্যে পাইকান নিম্ন প্রাথমিক বিদ্যালয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 1854 সালে প্রতিষ্ঠিত স্কুলটি 150 বছরের ঐতিহ্য সহ একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। জনগণের মতে এই ঐতিহ্য রক্ষা করা খুবই জরুরি। বিদ্যালয়টি স্থানান্তরের খবরে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয়রা এই সিদ্ধান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের এখানে এলাকার অতি প্রাচীন স্কুল 1854 খ্রিস্টাব্দে স্থাপন হয়েছে 12 নম্বর পাইকান স্কুল। এই স্কুলে আসামমালা রাস্তার কিছু পুরো স্কুলটাও আসামমালা রাস্তার একটা অধীনে পড়ে গেছে। তা আমরা এলাকাবাসীর তরফ থেকে আর কি ডিসি মহোদয় এবং স্কুল কর্তৃপক্ষ তৎসঙ্গে আমাদের
সম্মানিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানাচ্ছি যে স্কুলটা যাতে আমাদের এখানেই থাকে। রাস্তাও আমরা যে বাধা দিচ্ছি যে রাস্তা যে নষ্ট হোক বা অন্যত্র যোগ, আমরা এটা চাই না। রাস্তা হচ্ছে এটা আমাদের গৌরবের বিষয়, কিন্তু রাস্তার সাথে সাথে কচি কাঁচা বাচ্চারার দিকে দেখে আমাদের স্কুলটা যদি এখানে থাকে তাহলে আমরা মনে করি আমরা অনেক আরও লাভবান হব। ওই ছোট ছোট বাচ্চারা, আমি জানি না, এলাকাবাসী বলছে এখানে যে স্কুলের আরও কিছু জায়গা আছে, এখানে 1 বিঘার মতন ডোনেশনে জায়গা আছে, কিন্তু এই জায়গা তো পুরো জায়গাটাও স্কুলের মধ্যে না, এখনও কিছু জায়গা আমরা আছে। তাই আমি ভাবছি যে সরকার মহোদয় যদি এই বাকি যে জায়গাটা আছে ওই জায়গাটা যদি নির্ধারণ করে স্কুলটা প্রতিস্থাপন করে এখানে স্কুলটা থাকে তাহলে আমরা ভাবি ভালো হয়। মহাসড়ক যেখানে যাচ্ছে, মহাসড়ক পের হয়ে কিন্তু কচিকাঁচা বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা কিন্তু যাওয়ার নিজের হয়। আর আরও কিছু কথা আছে, যেমন 1 কিলোমিটার বা হাফ কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল থাকতে লাগে। এখান থেকে যদি স্কুলটা স্থানান্তরিত করা হয় তাহলে আমরা জানি অনেক দূরে স্কুলটা জায়গা। তো এত ছোট ছোট বাচ্চারা ওই যে ন্যাশনাল হাইওয়ে পার হয়ে মানে স্কুলে যাওয়া, এটাও আমরা পক্ষপাতি না, এটা আমরা মানিয়ে নেই না। তাই আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে কচি কাঁচা বাচ্চারার দিকে দেখে যদি স্কুলটা এখানে রাখা যায় তাহলে আমরা মানে অনেক গর্বিত হব, আনন্দিত হব এবং মানে সাধুবাদ জানাবো সরকারকে যে উনি ঠিক উন্নয়নের পথে কাজ করছেন। ওটা মানে শিফটের আর কি, শিফটের লেগে এখানে তো রাস্তায় পেলিছে স্কুলটা, এখানে শিফট করবার লেগে শনিবারে আমরা অর্ডারটা পাইছি। পাওয়ার পরে রবিবারে তো আমরা সকাল থেকে 12টা পর্যন্ত আসলাম, তারাও আইছে, যোগাযোগ করছে, ঘরের সব জিনিস সেটা তোমার বাইরের করিয়া দেখছে তারা যে কীরকম কিতা হইতো না হইতো, এটা দেখে গেছে। আজকে সকালে তারা মর্নিং অ্যাসেম্বলি আগে সব আইছে, আবার পরে তারা মর্নিং অ্যাসেম্বলি যখন হয়েছে তখন রাস্তা পর্যন্ত ছাত্রদের দেখে তারা চিন্তা লাগছে যে তারা ছাত্রগুলো কেমনে মর্নিং অ্যাসেম্বলি করবো। তারপরে 10 জন টিচার, তারপরে সব জিনিসপত্র ভর্তি, তারা মানে অঙ্গনাদিও আছে বা অন্য গড্ডে সুড্ডে সবটা আছে। তারাও চিন্তা করছে যে কেমনে জায়গা করতো। আমি তো সরকার অর্ডার পাইছি, আমার তো মানতেও লাগবো। আমি সব দেখাইছি তারা খুলিয়া, তখন তারা যদি অ্যাডজাস্ট করতে পারে, তারা যদি কোনো রকম করতে পারে, আমার কোনো আপত্তি নাই। আপনার স্কুলের নামটা কি? অর্জুন তো এম স্কুল। এম স্কুলে এলপি স্কুলটা মানে অস্থায়ীভাবে আপনার শিফটের লাগে। ডাক্তারের ভূমিকা পালন করছেন নার্সরা। পালংঘাটে মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা, নেই জরুরিকালীন পরিষেবা, দুর্ভোগে এলাকার লক্ষাধিক মানুষ। প্রতিদিন মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা, এরপর নিজস্ব কর্মে ব্যস্ত হন ডাক্তাররা। এমন অভিযোগ মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে পাওয়া গেছে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে সোমবার সকাল 10টায় গিয়ে দেখা যায় রোগীরা বসে রয়েছেন ডাক্তারের অপেক্ষায়। প্রসূতি বিভাগে 4 থেকে 5 জন গর্ভবতী মহিলারা রবিবার সন্ধ্যা থেকে শুরু করে সোমবার সকালে ভর্তি হয়েছেন। 3টি নবজাত শিশু মায়েদের পরিষেবা প্রদান করেছেন নার্সরা। তাদেরকে জিজ্ঞেস করলে জানা যায় তাদেরকে নার্সরাই পরিষেবা প্রদান করছে। সকাল 11টা পর্যন্ত কোনো ডাক্তার এসে তাদেরকে পরীক্ষা করেন। আচ্ছা, তুমি বেমার কি তোমার বেমার কিটা মানে প্রেগন্যান্সি বাস্তব পরিস্থিতি। আপনি কোন সময় আছেন? সন্ধ্যা 6টায় নার্স তারা চেক করছেন, আর এখন পর্যন্ত আসেন মানে এখন সকালে আইসেন নি ডাক্তার? নার্স আইসেন। আচ্ছা ঠিক আছে। আর আপনার বাড়ি কোন জায়গা? মতিনগর। আর লোকাল অঞ্চলে কোনো হসপিটাল নাই তো? সোনাইটা কি তো ওটার দ্বারও মনে হয়। কোন দিন হয়েছে? হ্যাঁ সকালে 7টায়। ডাক্তার আসলা না? নার্স আসলা? ডাক্তার পাইছেন না? আইসুন কোন দিন আপনারা? কালকে রাত্রে আইসো তো বিনা ডাক্তারে রইছো? আচ্ছা, বাড়ি কোন জায়গা? উত্তর রাখালটিলা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।